এরকম তো আমাদের সবার সাথেই হয়, তাই না? খুব মনোযোগ দিয়ে অনেক খেটে কিছু একটা শিখলাম, কিন্তু কয়েকদিন পর সব যেন হাওয়া। তো এই যে ভুলে যাওয়ার ব্যাপারটা, এটা নিয়ে হতাশ হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু যদি বলি এমন একটা ফ্রেমওয়ার্ক আছে যা দিয়ে প্রায় পার্মানেন্ট মেমোরি তৈরি করা সম্ভব, চলুন আজ সেই ব্যাপারটি একটু গভীরে গিয়ে দেখা যাক। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন ব্যাপারটা কি অদ্ভুত? কেন কিছু স্মৃতি, ধরুন ছোটবেলার কোনো এক বিকেলের কথা, একদম সারা জীবন গেঁথে থাকে, অথচ গত সপ্তাহে পড়া খুব দরকারি একটা জিনিস আজ আর কিছুতেই মনে পড়ছে না? এটা কেমন কথা হলো? একেই বলে মেমোরি প্যারাডক্স, মানে কোনো কারণ ছাড়াই বহু বছর আগের একটা সাধারণ ঘটনা এমনভাবে মাথায় ঢুকে আছে, অথচ পরীক্ষার জন্য পড়া এত জরুরি একটা টপিক, সেটাই বেমালুম হাওয়া। তো আসল প্রশ্নটা হলো, যে স্মৃতিগুলো আমরা ভুলে যাই সেগুলো কি সত্যি সত্যি ব্রেন থেকে ডিলিট হয়ে যায়, নাকি ওগুলো কোথাও একটা ঠিকই থাকে, শুধু আমরা সেটা নাগাল পাই না? এই প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সায়েন্সের ভেতরে। স্মৃতি আসলে কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য একটা অসাধারণ এক্সপেরিমেন্টের কথা বলি, চলুন। সালটা ছিল ২০১৫। বিজ্ঞানীরা দারুণ একটা গবেষণা করলেন। ওরা প্রথমে কয়েকটা ইঁদুরের ব্রেনে একটা ভয়ের স্মৃতি তৈরি করলেন। বেশ, এরপর একটা কেমিক্যাল দিয়ে সেই মেমোরিটাকে এমনভাবে ব্লক করে দিলেন যে ইঁদুরগুলো ভয়টা পুরোপুরি ভুলে গেল। মানে, দেখে মনে হচ্ছিল স্মৃতিটা যেন উধাও হয়ে গেছে। কিন্তু আসল চমকটা ছিল এর পরে। বিজ্ঞানীরা লেজারের আলো ফেলে ঠিক সেই নিউরনগুলোকে আবার অ্যাক্টিভেট করলেন যেগুলো ওই ভয়ের স্মৃতিটার সাথে যুক্ত ছিল। আর জানেন কি হলো? অবিশ্বাস্যভাবে ইঁদুরগুলোর সাথে সাথেই সেই পুরনো ভয়টা আবার দেখাতে শুরু করল। এর মানে কি দাঁড়ালো? স্মৃতিটা আসলে মোছেনি, শুধু সেটাকে খুঁজে পাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছিল। এই এক্সপেরিমেন্টটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। দেখুন, মনে রাখার দুটো আলাদা দিক আছে। একটা হলো মেমোরি স্টোর করা, মানে ব্রেনে তথ্যটা জমা রাখা। আর আরেকটা, যেটা আসলে অনেক বেশি কঠিন, সেটা হলো মেমোরি রিকল করা, মানে দরকারের সময়ে সেই তথ্যটাকে খুঁজে বের করে আনা। আমাদের বেশিরভাগ সমস্যা কিন্তু ওই দ্বিতীয়টা নিয়েই হয়, মানে স্টোর তো হয় কিন্তু সময় মতো রিকল করতে পারি না। তার মানে কি আমাদের লক্ষ্য হবে সবকিছু একদম হুবহু মুখস্থ করে ফেলা, পারফেক্ট রিকল? আসলে ব্যাপারটা অত সোজাসাপটা নয়। নিখুঁতভাবে মনে রাখার থেকেও আরও জরুরি কিছু ব্যাপার আছে। কিমপিকের গল্পটা হয়তো অনেকেই শুনেছেন। মানুষটা প্রায় ১২,০০০ বই লাইন বাই লাইন মুখস্থ বলতে পারতেন। ভাবা যায়? কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? সাধারণ যুক্তি দিয়ে কোনো সমস্যার সমাধান করতে গেলেই তিনি হিমশিম খেতেন। মানে তার এই অসাধারণ মেমোরি পাওয়ার বাস্তবে খুব একটা কাজেই আসত না। এই ঘটনাটা থেকেই আমরা আসল শিক্ষার লক্ষ্যে পৌঁছাই। লক্ষ্যটা শুধু মনে রাখা নয়, লক্ষ্য হলো ট্রান্সফারেডি নলেজ তৈরি করা। এটা আবার কি জিনিস? এটা হলো এমন জ্ঞান যা শুধু মাথায় জমা থাকে না, বরং যে কোনো নতুন পরিস্থিতিতে নতুন সমস্যা সমাধানের জন্য কাজে লাগানো যায়। সোজা কথায়, শুধু তথ্য মনে রাখলে চলবে না, সেই তথ্য ব্যবহার করতে পারার ক্ষমতাই আসল। ওকে, তো প্রশ্নটা হলো, এই যে ট্রান্সফার রেডি নলেজ, এই ব্যবহারযোগ্য জ্ঞানটা আমরা অর্জন করব কিভাবে? এখানেই আসছে আমাদের আজকের আলোচনার মূল টুল, মেমোরি ল্যাডার বা স্মৃতির সিঁড়ির কনসেপ্টটা। এই ফ্রেমওয়ার্কটা শেখার পুরো প্রক্রিয়াটাকে একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্তের মতো করে দেখতে সাহায্য করবে। আর এই স্ট্র্যাটেজির মূল প্রশ্নটাই হলো, এই স্মৃতিটার জন্য আমি কতটা দাম দিতে রাজি। এখন দাম বলতে এখানে কিন্তু টাকা পয়সার কথা হচ্ছে না। দাম মানে হলো সময় আর চেষ্টা। মানে কোনো একটা জিনিস মনে রাখার জন্য কতটা সময় আর কতটা শ্রম দেওয়া হবে, ঠিক তার উপরই নির্ভর করবে মেমোরিটা কতটা শক্তিশালী আর ব্যবহারযোগ্য হবে। রিসার্চ বলছে ভালো আর দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরির জন্য কয়েকটা শর্ত পূরণ করতেই হয়, অনেকটা রেসিপির উপাদানের মতো। যেমন ধরুন, পর্যাপ্ত ঘুম। এটা ব্রেনের সারাদিনের শেখা জিনিসগুলো গোছাতে সাহায্য করে। এরপর আছে রিট্রিভাল, মানে যা শেখা হয়েছে সেটা না দেখে মনে করার চেষ্টা করা। আর আছে নতুন তথ্যের সাথে পুরনো জ্ঞানের একটা কানেকশন তৈরি করা। সবশেষে নতুন জ্ঞানকে নিজের জীবনের অভিজ্ঞতার সাথে মিলিয়ে দেখা। এগুলো হলো বেসিক কন্ডিশনস। তো চলুন এবার দেখি মেমোরি ল্যাডারের এক একটা ধাপে এই শর্তগুলোকে আমরা কিভাবে স্ট্র্যাটেজি হিসেবে ব্যবহার করতে পারি। এই যে দেখুন, ল্যাডার বা সিঁড়িটার দিকে। এখানে পুরো ব্যাপারটা একটা লেনদেনের মতো। সিঁড়ির একদম নিচের ধাপে এসফোর্সো বা চেষ্টা লাগে সবচেয়ে কম, কিন্তু তার বিনিময়ে মেমোরিটাও হয় খুব ঠুনকো। এটা ছোটখাটো তথ্য মনে রাখার জন্য ঠিক আছে। মাঝের ধাপে চেষ্টা একটু বেশি, মেমোরিটাও বেশ কাজের হয়। আর একদম টপে চেষ্টা সবচেয়ে বেশি লাগে, কিন্তু এর বিনিময়ে যে জ্ঞানটা তৈরি হয় সেটা হয় দারুণ ফ্লেক্সিবল আর দীর্ঘস্থায়ী। প্রথমে আসি একদম নিচের ধাপে। এখানে আছে রিপিটেশন বা বারবার পড়া। যেমন ধরুন, ফ্ল্যাশ কার্ড ব্যবহার করা।
এটা কিছু বিচ্ছিন্ন ফ্যাক্টস, যেমন কোনো শব্দ বা তারিখ মুখস্থ করার জন্য বেশ কাজের। কিন্তু সমস্যা হলো এখানে তথ্যের সাথে কোনো গভীর কানেকশন তৈরি হয় না, তাই এই স্মৃতিগুলো খুব তাড়াতাড়ি হারিয়েও যায়। এরপর সিঁড়ির মাঝের ধাপ। এখানে ফোকাসটা হলো বিভিন্ন ধরনের প্র্যাকটিসের উপর। শুধু পড়া নয়, বরং বিভিন্ন রকমের প্রশ্ন সলভ করা, বাস্তব সমস্যা নিয়ে কাজ করা। একটা খুব ভালো কথা আছে, প্র্যাকটিস হাউ ইউ প্লে, মানে যেভাবে খেলতে হবে সেভাবেই অনুশীলন করো। এই ধাপে জ্ঞানটা অনেক বেশি প্রায়োগিক বা অ্যাপ্লিকেবল হয়ে ওঠে। আর সবশেষে সিঁড়ির একদম চূড়া, টপ র্যাঙ্ক। এটা হলো ডিপ লেভেলের কাজ। এখানে শুধু তথ্য জানাই যথেষ্ট নয়, বরং নিজেকে বারবার কেন আর কিভাবে এই প্রশ্নগুলো করতে হয়, বিভিন্ন আইডিয়ার মধ্যে তুলনা করা, তাদের মিলিয়ে একটা বড় ছবি বা মেন্টাল মডেল তৈরি করা। হ্যাঁ, এটাই খাটুনির সবচেয়ে বেশি, কিন্তু এর ফলে যে জ্ঞানটা তৈরি হয় সেটা প্রায় পার্মানেন্ট হয়ে যায়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? সব কিছু শেখার জন্য সিঁড়ির একদম উপরে ওঠার কোনো দরকার নেই। এই একটাই ফ্রেমওয়ার্ক আমাদের শিখিয়ে দেয় যে কোন জিনিসটা শেখার জন্য কতটা এফোর্ট দেওয়া বুদ্ধিমানের কাজ। শুধু বেছে নিতে হবে কোন তথ্যের জন্য সিঁড়ির কোন ধাপটা ব্যবহার করা হবে। তাহলে পুরো আলোচনার সারমর্ম এটাই, স্মৃতি আসলে হারিয়ে যায় না, শুধু তাকে খুঁজে পাওয়ার রাস্তাটা মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। আর আমাদের আসল লক্ষ্য তোতা পাখির মতো মুখস্থ করা নয়, বরং এমন জ্ঞান অর্জন করা যা সত্যি কাজে লাগে। এই মেমোরি ল্যাডার আমাদের ঠিক সেই পথটাই দেখায়। তো এবার ভাবার পালা, পরের বার নতুন কিছু শেখার সময় এই স্মৃতির সিঁড়ির কোন ধাপটা বেছে নেওয়া হবে।